মাই লাভলি ভিউয়ার্স। আর আজকে দেখো কালকে কতটা বৃষ্টি হতো, ভিজে দেখো পুরো রাস্তা এখন ভিজে হয়ে আছে। কারণ দম 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 মস্ত হ্যায়। তো হোয়াট এভার, রাস্তাঘাট পুরো ভিজে আর ওয়েদারটা দারুণ। আর আমরা কিন্তু আজকে যাচ্ছি, ইয়েস, বাঙালি যদি দীপুদায় না গেল তাহলে কি সে বাঙালি থাকতে পারে? মানে কোন বাঙালি আছে যে দীপুদায় যায়নি? আমি নিজে অসংখ্যবার আমার দীপুদা ঘোরা হয়ে গেছে, বাট আজকে আবারও আমাদের গন্তব্য দীপুদার অর্থাৎ দীঘা। তো হ্যাঁ, দীঘাতে প্রচুরবার গেছি, বাট তাও একটু 2-3 দিনের ছুটি পেলে মনে হয় যাই একটু দীঘা থেকে ঘুরে আসি। তো রেডি হয়ে আমরা গেট রেডি হয়ে গেছে, লাগেজ আর একটা ক্রিয়েটারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ঘরটার মানে বাড়িটাকে তালাওয়ালা দেবে বাবা। তারপরে আমরা যাব 4B স্ট্যান্ডে, এখান দিয়ে অটো ধরে যাব ডানলপ থেকে আছে আমাদের বাস। আমাদের বাসের টিকিট অলরেডি করার ডান। তো চলো। এটা কি করে হাঁটছিস তুই? এইটা কাকাবাবুর যেরকম স্ট্রেচার ছিল না, হ্যাঁ, এটা আমার ইনফ্লুয়েন্সিং স্ট্রেচার, এটাকে আমাকে হাঁটতে হবে। মানুষের তো স্ট্রেচারটাকে নিচে রাখে আর পাটাকে ওর উপর ভর দিয়ে চলে। তুই পাটাকে মানে পায়ের উপর স্ট্রেচার রেখে পাটাকে ভর দিয়ে চলে। রকমের স্ট্রেচার পা বাঁচানোর জন্য হয়, আর এই পাটা আমার স্ট্রেচার বাঁচানোর গাইস। 2026 সালের আমি পেঙ্গুইন, সব ছেড়ে চলে देखो देखो मुझे छोड़ न देना, देखो देखो मुझे छोड़ न देना, मैं रहूंगी अकेले, मुझे लेके चलो ना, लेके चलो ना। তো আমরা ডানলপ থেকে বাসে উঠে গেছি। আর আমরা যেহেতু অনেক শেষের দিকে বাসের টিকিট করেছিলাম, একদম ইনস্ট্যান্ট প্ল্যান করেছিলাম, তাই আমরা সামনের দিকে সিট পাইনি, পিছনের দিকে সিট পেয়েছিলাম। আর এই বাসটা করে দীঘায় পৌঁছাতে আমাদের ডানলপ থেকে টাইম লেগেছিল 4.5 ঘন্টা। আর কোলাঘাটে স্টপ দিয়েছিল বাসটা, তো ওখানে নেমে একটু কোকোনাট ওয়াটার খাচ্ছিলাম। আর ওল্ড দীঘা থেকে আমরা নিউ দীঘার জন্য, আমরা যেহেতু 5 জন ছিলাম, একটা গোটা অটোই আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। আমাদের হোটেল ছিল নিউ দীঘায়, আর আমাদের বাস থেকে নামিয়েছিল ওল্ড দীঘায়। তো দেখো আমরা নিউ দীঘার পথে যাচ্ছি। আর এই সামনে হচ্ছে জগন্নাথ ধাম মন্দির। এই মন্দিরটা আমরা তোমাদের আবার দেখাবো, বাট তাও একবার এখান দিয়ে দেখিয়ে দিলাম। তো গাইস, আমরা 3টের সময় যাচ্ছি সমুদ্রে, সমুদ্রে স্নান করতে। ভাবো, 3টার সময় কনফিডেন্ট নিয়ে যাচ্ছি সমুদ্রে স্নান করতে, মানে কনফিডেন্ট লেভেলটা আমাদের এতটা। আর আমি আবার বলেছি যে আমরা 3 ঘন্টা স্নান করবো, বা মানে 3 থেকে 4টে বা 6টা। বাট হ্যাঁ, সত্যি কথা, যতক্ষণ সূর্য না অস্ত্র হচ্ছে ততক্ষণ আমি স্নান করবো। অস্ত সরি, সানসেট। এই যে আমার দিদি একটা গরু যাচ্ছে কি করতে দেখি, পুরো দৌড়ে যাচ্ছে। এই যে একটা গরুর কাছে চলে এসছে আমার গরুটা, এই দেখো। ওয়াও, দেখো কি পেয়েছি, স্টারফিশ। অ্যাকচুয়ালি এই স্টারফিশগুলো জলের স্রোতে ভেসে ডাঙায় চলে আসে, মানে কোস্টাল সাইডটায় চলে আসে। অনেক সময় এগুলো মরেও যায় কোস্টাল সাইডে বেশিক্ষণ পড়ে থাকলে, যদি ঢেউ এসে তো আবার রিটার্ন না যেতে পারে। তো আমার মা আর বনু দেখো যাচ্ছে এগুলোকে জলের মধ্যে ছাড়তে। আর অনেকেই এগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছিল। এরা কিন্তু বেঁচে থাকে যখন কোস্টাল সাইডে আসে। এগুলোকে প্লিজ বাড়ি নিয়ে যাবেন না, জলের মধ্যে আবার রিটার্ন করে দেবেন। তো আমাদের স্নান করা কমপ্লিট, প্রচুর স্নান করেছি। আর মানে সূর্য অস্তের আগে আমাদেরকে স্নান থেকে তুলে দিয়েছে। আমরা বাধ্য হয়েছি মানতে বাধ্য হয়েছি। যাই হোক, এখন আমাদের মানানোর জন্য আইসক্রিমটা খাওয়ানো হচ্ছে, ঘুষ দেওয়া হয়েছে। তো ঘুষটা নিয়ে আমি
খুশি। খুশি। দারুণ খেতে আইসক্রিমটা। কি পাস্তাটা কেমন হয়েছে রে? দারুণ হেভি হয়েছে। মা বানিয়েছে চিজ পাস্তা, এখন টিফিন করছি আমরা। হয়ে যাচ্ছে যেটা যেটা তো বানিয়েছি। এটা চিজ পাস্তা, এটা কিসে বানিয়েছে জানো? এটা মা তুমি কিসে বানিয়েছো? ইলেকট্রিক কেটে। ইলেকট্রিক কেটেলের মধ্যে গরম জল করে সেইটার মধ্যেই পাস্তাটা বানানো হয়েছে, চিজ পাস্তা। ঠিক আছে, আর আর চিজটা খেতে দেখা? চিজটা তোমরা এখানে দেখতে পারবে, মেল্ট হয়ে গেছে। মেল্ট হয়ে গেছে, রাইট এটা পুরো। পুরো। আর এটা খেতে দারুণ হয়েছে। সারাদিন কিন্তু এরা মা বানিয়ে রেখেই চালিয়ে দিলি। দারুণ। সকালবেলা মা Awesome, বানিয়েছে awesome. পরোটা, এখনো মা বানিয়েছে চিজ পাস্তা। ভালোই হয়েছে পাস্তাটা, আমি খেতে তো আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাব জগন্নাথ মন্দির দর্শন করতে। তো স্টে টিউন উইথ মি। যদি দীঘার জগন্নাথ মন্দির দেখতে হয়, আমি এটা ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি, কারণ জগন্নাথ মন্দির হওয়ার পর আমার আসা হয়নি দীঘাতে। তো আমরা অটোয় উঠে পড়েছি, আর এখন যাচ্ছি মন্দির। আমাদের হোটেল থেকে মন্দির যেতে 20 রুপিস করে অটো চার্জ করছে ভাড়া। তো হালকা হালকা আকাশে মেঘ মেঘ করে এসছে, বৃষ্টি বৃষ্টি হবে হবে এরকম একটা ব্যাপার, ওয়েদারেও তাই দেখাচ্ছে। মন্দিরটা ঘুরে আসি। তো আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি, আর জুতো জুতো আমরা খুলে নিয়েছি। এবার এদি আগে দেখিয়ে দিই। জানি না ভেতরে কতটা ভিডিও করতে দেবে। এবার হ্যাঁ, সত্যি কথা জানি না এলাও করবে ভিডিও করা বা কিছু। তো একবার তোমাদের বাইরে দিয়ে দর্শন করিয়ে দিলাম, বাট যতটা পসিবল হবে আমার পক্ষে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো। পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে পূর্ব মেদিনীপুরের দীঘা বরাবরই এক অবিচ্ছেদ্য নাম। তবে বর্তমান সময়ে দীঘার পরিচয় কেবল সমুদ্র সৈকতে সীমাবদ্ধ নেই। এখানে যুক্ত হয়েছে এক রাজকীয় স্থাপত্য, শ্রী জগন্নাথ দেবের মন্দির। নিউ দীঘা রেলওয়ে স্টেশনের সংলগ্ন প্রায় 20 একর বিস্তৃত বিশাল ভূখণ্ডে এই মন্দিরটি নির্মিত হয়েছে। পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন নিগম HIDCO এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং কয়েকশো টাকা ব্যয়ে নির্মিত এই মন্দিরটি বর্তমানে বাংলার অন্যতম প্রধান সাংস্কৃতিক ও ধর্মীয় ল্যান্ডমার্ক হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীঘার এই মন্দিরটি তৈরির মূল উদ্দেশ্য ছিল পর্যটন কেন্দ্রটিকে আরো বৈচিত্র্যময় করে তোলা এবং শিল্পকলা ও আধ্যাত্মিকতার এক মেলবন্ধন তৈরি করা। তো মন্দিরের ভেতর অলরেডি আমরা প্রবেশ করেছি, মানে এন্ট্রি গেট দিয়ে আমরা অলরেডি ঢুকে গেছি, কারণ মেন মন্দিরে ঢুকিনি, এন্ট্রি গেট দিয়ে অলরেডি ঢুকে গেছি। এবং ভীষণ সুন্দর লাইটিং করা, আমার খুব ভালো লেগেছে। অনেকেই খুব নেগেটিভ কমেন্ট করছিল, বাট আমার এখানে কোনো রকম নেগেটিভ কোনো চিন্তাভাবনা বা এগুলো কিছু নেই। ভীষণ সুন্দর চারপাশগুলো, লাইটিংগুলো খুব দারুণ লাগছে। আর এই যে মন্দিরের ওপরে উড়ছে ধ্বজ, এই যে ধ্বজাটা দেখতে পাচ্ছ তো, ভীষণ সুন্দর। আর অন্ধকারে লাইটিংয়ের জন্য আরও সুন্দর লাগছে মন্দিরটাকে। কয়েক বছরের নিরলস প্রচেষ্টায় কয়েকশো দক্ষ কারিগর এই মন্দিরটি গড়ে তুলেছেন। সমুদ্রের নোনা বাতাসের প্রভাব থেকে মন্দিরটিকে রক্ষা করার জন্য এখানে বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যাতে এই বিশাল পরিকাঠামোটি কয়েকশো বছর ধরে অটুট থাকে। এই মন্দিরের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর বাহ্যিক গঠন এবং নির্মাণের উপাদান। পুরো মন্দিরটি তৈরিতে ব্যবহার করা হয়েছে রাজস্থানের বিখ্যাত খাদি পাথর বা বেলে পাথর। এটি লাল বেলে পাথর। এই পাথরগুলি অত্যন্ত টেকসই এবং এর ওপর খোদাই করা সহজ। মন্দিরটির মূল শিখরের উচ্চতা প্রায় 213 ফুট, অর্থাৎ 65 মিটার। এর বিশালতা দূর থেকে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। প্রাচীন ভারতের ধ্রুপদী কলিঙ্গ স্থাপত্য শৈলী অনুসরণ করে মন্দিরটি পরিকল্পনা করা হয়েছে। মন্দিরের দেওয়ালে খোদাই করা হয়েছে অসাধারণ সব পৌরাণিক আখ্যান, দশাবতারের কাহিনী, দেবদেবীর মূর্তি এবং লতা পাতার সূক্ষ্ম জ্যামিতিক নকশা। এই মন্দিরটিকে কয়েকটি প্রধান ভাগে বিভক্ত করা হয়, যেমন জগমোহন, দর্শনার্থীদের বসার জায়গা; গর্ভগৃহ, যেখানে বিগ্রহ থাকেন; নাট মন্দির, নাচ ও সংকীর্তনের স্থান; এবং ভোগ মণ্ডপ, যেখানে ভোগ নিবেদন করা হয়।
প্রতিটি অংশের প্রবেশপথে রয়েছে বিশাল তোরণ, যা রাজকীয় আভিজাত্য প্রকাশ করে। মন্দির প্রাঙ্গণে একটি বড় অংশ জুড়ে রয়েছে বিশাল পাকশালা বা রান্নাঘর। এখানে প্রাচীন ঐতিহ্য মেনে কাঠ ও মাটির উনুনে ভগবানের জন্য প্রসাদ তৈরি করা হয়। কয়েক হাজার মানুষের জন্য অন্ন প্রসাদ তৈরির সক্ষমতা রয়েছে এই পাকশালায়। মন্দিরের ভেতরে ভক্তদের জন্য প্রসাদ গ্রহণের সুব্যবস্থা রাখা হয়েছে। মন্দিরের চারপাশে গড়ে তোলা হয়েছে সুসজ্জিত বাগান এবং সুন্দর জলাশয় বা সরোবর, যা পুরো এলাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং চোখের শান্তি দেয়। সন্ধ্যার পর মন্দিরটি এক মায়াবী রূপ ধারণ করে। অত্যাধুনিক ডাইনামিক কালার চেঞ্জিং লাইট ব্যবহারের ফলে মন্দিরের পাথরের কারুকার্য রাতের অন্ধকারেও জীবন্ত হয়ে ওঠে। পর্যটকদের জন্য এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো এবং ডিজিটাল ইনফরমেশন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে, যেখানে মন্দিরের নির্মাণের ইতিহাস এবং স্থাপত্যের বিশেষত্ব সম্পর্কে জানা যায়। এই মন্দিরটি স্থাপনের ফলে দীঘা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতিতে এক বিশাল জোয়ার এসেছে। স্থানীয় মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে হোটেল ও পরিবহন ব্যবস্থা এই মন্দিরটির নতুন গতির সঞ্চার করেছে। এটি কেবল পশ্চিমবঙ্গের মানুষের কাছেই না, বরং ভিন রাজ্যের পর্যটকদের কাছেও এক আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। দীঘার জগন্নাথ মন্দিরটি বাংলার শিল্প ও সংস্কৃতির ইতিহাসে এক নতুন অধ্যায়। আজ তোমাদেরকে দীঘার এই মন্দিরটা ঘুরিয়ে দেখাতে দেখাতে একটা গল্প শোনাবো। গল্পটা শুরু হয় পঞ্চদশ শতাব্দীতে। ওড়িশার পরাক্রমশালী রাজা পুরুষোত্তম দেব কাঞ্চিপুরমের রাজকন্যা পদ্মাবতীকে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু কাঞ্চির রাজা তাকে চরম অপমান করে বলেন যে রাজা রথযাত্রার সময় ঝাড়ুদারের মতো রাস্তা পরিষ্কার করেন, তার হাতে আমি মেয়ে দেব না। আসলে ওড়িশার রাজারা ভক্তি ভরে জগন্নাথের রথের সামনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন, যাকে বলা হয় ছেঁড়া পহরা। নিজের আরাধ্য দেবতার এই অবমাননা সইতে না পেরে রাজা পুরুষোত্তম দেব কাঞ্চির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। রাজা তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু মনে মনে এক গভীর দুশ্চিন্তা ছিল। এই ধর্মযুদ্ধে জয় কি সম্ভব? ঠিক সেই সময়ে এক অলৌকিক ঘটনা ঘটে। রাজার বিশাল সেনাদল যখন চিল্কা হ্রদের ধার দিয়ে যাচ্ছে, তখন দেখা যায় দুই রহস্যময় যোদ্ধা ঘোড়ায় চড়ে সবার আগে আগে এগিয়ে যাচ্ছেন। একজনের ঘোড়া ধপধপে সাদা এবং আরেকজনের ঘোড়া কুচকুচে কালো। তাদের বীরত্ব আর তেজ দেখে মনে হচ্ছিল স্বয়ং কাল ভৈরব যেন মর্তে নেমে এসেছেন। পথের মাঝে এক বৃদ্ধা গোয়ালিনী, যার নাম ছিল মানিক, তার দইয়ের পসরা নিয়ে বসেছিলেন। তৃষ্ণার্ত দুই যোদ্ধা মানিকের কাছে এসে দই খেতে চাইলেন। মানিক তাদের প্রাণ ভরে দই খাওয়ালেন, কিন্তু খাওয়ার শেষে যোদ্ধারা জানালেন যে তাদের কাছে কোনো নগদ টাকা নেই। পরিবর্তে তারা মানিককে একটি বহুমূল্য রত্নখচিত আংটি দিলেন এবং বললেন, পিছনে আমাদের রাজা আসছেন, তুমি তাকে এই আংটিটা দেখালে তিনি তোমার দইয়ের সব টাকা মিটিয়ে দেবেন। কিছুক্ষণ পর যখন রাজা পুরুষোত্তম দেব সেখানে পৌঁছালেন, মানিক দৌড়ে গিয়ে রাজাকে পথ আটকান এবং সেই আংটিটি দেখান। আংটিটি দেখা মাত্রই রাজার গায়ের লোম খাড়া হয়ে উঠল। তিনি চিনতে পারলেন এটি কোনো সাধারণ আংটি নয়, এটি স্বয়ং জগন্নাথ দেবের হাতের রত্নখচিত আংটি, যা সর্বদা মন্দিরের গর্ভগৃহে থাকে। রাজা বুঝলেন তার ভক্তের মান রাখতে এবং যুদ্ধে সাহায্য করতে শ্রী জগন্নাথ আর বলভদ্র স্বয়ং রণক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন। রাজার চোখে জল এসে গেল, তিনি বুঝলেন জয় নিশ্চিত। এই অলৌকিক শক্তির ছোঁয়ায় রাজা পুরুষোত্তম দেব অতি সহজেই কাঞ্চি যুদ্ধে জয়লাভ করেন। কৃতজ্ঞতা স্বরূপ রাজা সেই গোয়ালিনী মানিককে এক বিশাল গ্রাম উপহার দেন, যার নাম মানিক পাটনা। জয় জগন্নাথ। তো মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি বাইরে, আর অলরেডি বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। বরসো রে মেঘা মেঘা বরসো রে মেঘা মেঘা বরসো রে মেঘা বরসো। আমার কিন্তু বৃষ্টি খুব পছন্দ, দেখো আমি পাগল হয়ে গেছি, আমি নাচতে শুরু করে দিয়েছি বৃষ্টির মধ্যে, কি অবস্থা। সো দেখো হোটেলে পৌঁছে আমি খাচ্ছি কোল্ড কফি।
আর দীঘার এই ব্লগটা আমি এতটাই রাখছি, বাকিটা তোমরা দেখতে পাবে নেক্সট পার্টে।